আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা 2025-এ। শুরু হয়ে গেছে আমাদের এই কুইজ প্রতিযোগিতা জোরে সোরে এবং সারা বাংলাদেশ থেকে আসছেন বিভিন্ন স্কুল এবং তারা অংশ নিচ্ছেন আমাদের কুইজ 2025-এ। আজকেও একইভাবে ঢাকার বাইরে থেকে দুটো বিখ্যাত স্কুল এসেছেন আমাদের আজকে কুইজের লড়াইয়ে। তারা কারা? চলুন আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। রুদ্র রায়, দশম শ্রেণী, যশোর জেলা স্কুল, যশোর। শুভজিৎ সরকার, দশম শ্রেণী, যশোর জেলা স্কুল, যশোর। আব্দুল্লাহ জান্নাত জাইফা, নবম শ্রেণী, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। মোহাম্মদ তাহিদউদ্দিন, নবম শ্রেণী, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একদিকে যশোর জেলা স্কুল, আরেকদিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আশা করি যে এই দুই স্কুলের মধ্যে আজ দারুণ জমে উঠবে লড়াই। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম, যদিও জানেন তবু আরেকবার বলে দেওয়াটা ভালো। সেটা হচ্ছে যে দুটো রাউন্ডে আমরা আমাদের অনুষ্ঠানকে ভাগ করেছি। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড। বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন করব, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিষয়, এসব বিষয় থেকে আমরা প্রশ্ন করব। নাম্বারের বেলায় যেটা হবে যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর কুইজে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর দু দলের কাছেই বাজার আছে, যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন আগে উত্তর দেবার। তো চলুন চলে যাই আমাদের প্রথম বিষয়, বাংলাদেশ বিভাগে। বাংলাদেশ বিভাগ থেকে আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। নাসার একটি প্রোগ্রামের 54তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নে নাসার সাথে অংশীদার হবে। চুক্তিটা হচ্ছে আর্টেমিস অ্যাকর্ডস, যা মহাকাশ অনুসন্ধানের জন্য একটি আন্তর্জাতিক কাঠামো। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নাসার সাথে তাদের কোন প্রোগ্রামে চুক্তিবদ্ধ হলো? দু দলের কোনো দলই মনে হচ্ছে না উত্তর দেবার জন্য খুব একটা আগ্রহী। তো চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন, অর্থাৎ মহাকাশ গবেষণা। মহাকাশ গবেষণার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এটা আর্টেমিস অ্যাকর্ডস বলা হয়, যা মহাকাশ অনুসন্ধানের জন্য একটি আন্তর্জাতিক কাঠামো। আমাদের বলিয়ে দেওয়া ছিল যে আর্টেমিস অ্যাকর্ডস, যা মহাকাশ অনুসন্ধান, সেটার জন্য। এবং এই চুক্তির ফলে যেটা হচ্ছে যে মহাকাশ অনুসন্ধানের নিরাপদ এবং টেকসই প্রক্রিয়া নিশ্চিত করতে সহযোগিতা করবে, প্রযুক্তি বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিজ্ঞান ভিত্তিক সহায়তা লাভ করবে, এবং মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো তার জন্য নতুন সুযোগ তৈরি হবে এই চুক্তির মাধ্যমে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, বাংলাদেশ বিভাগ থেকে। রেডি? পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখে নি কি থাকছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার যুব সমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি শারীরিকভাবে তৈরি করতে 1909 সালের চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক বিশেষ খেলার প্রচলন হয়েছিল। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এই আয়োজন, যা শুরু হয়েছিল শহরের সেই আগেকার বদরপতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগরের হাত ধরে। কালক্রমে তারই নাম অনুসারে এই খেলার নামকরণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন খেলাটার কথা বলছি, যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা। দেখা যাচ্ছে দু দলই বাজার প্রেস করেছেন। সবার আগে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জব্বারের বলি খেলা। জব্বরের বলি খেলা। দেখি যশোর জেলা স্কুল তারা কি উত্তর দেন। যশোর জেলা স্কুল, আপনাদের উত্তর জব্বারের বলি খেলা। জব্বারের বলি। আপনারাও বলছেন এটি জব্বরের বলি খেলার কথা আমরা বলছি। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে, এটি কি জব্বরের বলি খেলা কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে অবশ্যই জব্বরের বলি খেলা। ভেরি ওয়েল ডান, অ্যাবসলিউটলি রাইট। দু দলই একবারে সঠিক উত্তর দিয়েছে, জব্বরের বলি খেলা। এবারে 116তম আসর বসলো এই 2025-এর 25 এপ্রিলে। এবং শুরু থেকে যে ধারাবাহিকতা, সেটা হচ্ছে যে প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের 12 বৈশাখ এই খেলার আয়োজন করা হয়।
এবং এই খেলাকে কেন্দ্র করে আবার যেটা হয় যে সেখানে বৈশাখী মেলা হয় 3 দিন ব্যাপী, 11, 12, 13, 12 তারিখে খেলা হয় 12 বৈশাখে, আর 11 বৈশাখে শুরু হয় হচ্ছে বৈশাখী মেলা, 3 দিন ব্যাপী মেলা চলে। 1909 সাল থেকে 3 পুরুষ ধরে সওদাগর, জব্বর সওদাগর যিনি, তার পরিবার এই খেলা পরিচালনা করে যাচ্ছেন চট্টগ্রামে। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে, এবং এই দুটি প্রশ্নের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশ বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে। ইতিহাস থেকে প্রশ্ন আসছে পর্দায়। দিল্লির সিংহাসন আরোহণকারী তিনি প্রথম মুসলিম নারী ছিলেন। 1236 থেকে 1240 পর্যন্ত দিল্লির সুলতান হিসেবে তিনি শাসন করেছেন। তিনি শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ছিলেন। তার বাবা অর্থাৎ ইলতুৎমিশের মৃত্যুর পর তিনি পিতার উত্তরাধিকার সূত্রে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং দিল্লির সালতানাতের তিনি ছিলেন প্রথম নারী শাসক। প্রশ্ন হচ্ছে যে আমরা কার কথা বলছি, কে ছিলেন সেই নারী? সবার আগে বাজার প্রেস করছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বেগম রাজিয়া। আপনাকে বলে রাখি যে উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে কিন্তু জরিমানা হয়ে যাবে 5 নম্বর। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে যে বেগম রাজিয়া সঠিক উত্তর কিনা, এবং এটি সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বেগম রাজিয়া বা সুলতানা রাজিয়া। ভেরি ওয়েল ডান, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অ্যাবসলিউটলি রাইট আনসার। তিনি ছিলেন একজন শক্তিশালী বিচক্ষণ শাসক। তার রাজত্বকালে তিনি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সমস্যা মোকাবেলা করেছিলেন। কিছু ঐতিহাসিক মনে করেন যে নারী হওয়ার কারণে তাকে সিংহাসনে বসতে অনেক প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। তিনি 1240 সালে নিহত হন, কিন্তু তার রাজত্ব এবং শাসনের প্রভাব ইতিহাসে আজও শ্রদ্ধার সাথে ইতিহাসবেত্তারা সুলতানা রাজিয়ার সেই শাসনকালকে স্মরণ করেন। ভেরি ওয়েল ডান, 10 নম্বর চলে গেল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খাতায়। চলে আসছে আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে ইতিহাস বিভাগ থেকে। দেখি কোন প্রশ্ন থাকছে আমাদের জন্যে। আচ্ছা, টাকা পয়সা দেখতে পাচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্প্রসারণবাদী কৌশলের ফলে বাংলায় সোনা রূপার ঘাটতি দেখা দেয়। ঋণ সংকটের উদ্ভব টের পেয়ে ব্রিটিশ কর্মকর্তা ভারতে কাগজের মুদ্রা প্রচলন করেন। 1861 সালে কাগজের মুদ্রা আইন কার্যকর হবার পর 1862 সালে রানী ভিক্টোরিয়ার, ওই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি সহ একাধিক নোট এবং মুদ্রা জারি করা হয়। প্রশ্ন হচ্ছে 1861 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা আনুষ্ঠানিকভাবে কে চালু করেছিলেন? লর্ড, দুদলের কোনো দলই উত্তর দেবার জন্য খুব একটা বেশি আগ্রহী মনে হচ্ছে না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বললে তিনি হচ্ছেন চার্লস ক্যানিং বা প্রথম আর্ল ক্যানিং, লর্ড ক্যানিংও বলেন অনেকে। 1861 সালে তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু করেন। 1800 শতকে অনেক ইউরোপীয় বাণিজ্য কোম্পানি ভারতে আসে। এই বাণিজ্য কোম্পানিগুলো ভারতীয় উপমহাদেশে প্রথমে কাগজের মুদ্রা জারি করে এবং বেসরকারি ব্যাংক তারা স্থাপন করে। শুরুর যে ব্যাংক নোটগুলো ছিল সেগুলো ছিল টেক্সট ভিত্তিক, মানে ব্যাংকের উপরে শুধু লেখা থাকতো, টেক্সট ভিত্তিক। পরের দিকে এসে এই যে ছবি বা এরকম ডিজাইন, এগুলো নোটের মধ্যে ছাপা শুরু হয়। অলরাইট, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগের দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। সম্প্রতি রাফাল যুদ্ধ বিমান নিয়ে অনেক সংবাদ হয়েছে পত্রপত্রিকায়, এবং রাফাল আমরা জানি একটি বহুমাত্রিক যুদ্ধ বিমান যা একই সাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমি উভয় ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাফাল যুদ্ধ বিমানে আছে অনেক অত্যাধুনিক সেন্সর, উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রসজ্জা এবং উন্নত প্রযুক্তির, এবং এর বহুমুখী সক্ষমতার জন্য রাফালকে বর্তমান বিশ্বে সেরা যুদ্ধ বিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ বিমান এই রাফাল নির্মাণ করেছে কোন দেশ, কোন দেশের যুদ্ধ বিমান এটি? দুদল একসাথে বাজার প্রেস করেছেন। সবার আগে যশোর জেলা স্কুল। ফ্রান্স। ফ্রান্সের তৈরি এই যুদ্ধ বিমান রাফাল।
আচ্ছা দেখি বগুড়া ক্যান্টনমেন্ট কি উত্তর দেন? ফ্রান্স। আপনারা বলছেন ফ্রান্স, শিওর এটাই সঠিক Sure. উত্তর? Sure. আচ্ছা দেখি ফ্রান্স এই রাফাল যুদ্ধ বিমান তৈরি করেছে কিনা আমাদের কম্পিউটারকে বলে। কম্পিউটার বলছে ফ্রান্স তৈরি করেছে। ভেরি ওয়েল ডান, দুদলই একদম সঠিক উত্তর দিয়েছেন। ফ্রান্সের তৈরি এই যুদ্ধ বিমান দাসো রাফাল, এটার আক্ষরিক অর্থ যদি আমরা করি, ফ্রেঞ্চ শব্দে যদি অনুবাদ করি, তার মানে হচ্ছে বাতাসের ঝাঁক, বাতাসের দমকা। আর যদি সামরিক অর্থে আমরা এই দাসো রাফালে মানে খুঁজতে যাই, তার মানে হচ্ছে আগুনের বিস্ফোরণ। এটার দুটি ডাবল ইঞ্জিন রয়েছে, কানার দেলতা উইং আছে, বহুবিধ যুদ্ধ বিমান নকশা করা হয়েছে এটার মাধ্যমে, এবং ফ্রান্সের দাসো এভিয়েশন তারা এই রাফাল বিমান নির্মাণ করেছে। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। চলে যাই আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ থেকে পরে প্রশ্ন বিজ্ঞানের পরে প্রশ্ন আসছে পর্দায় দেখি। ক্যাশ মেমোরি, আমরা জানি যে আমরা কম্পিউটার যখন কিনতে যাই তখন সবার আগে একটা কথা চলে আসে যে আচ্ছা আমাদের আপনার কম্পিউটারে ক্যাশ মেমোরি কত। আমরা জানি যে র্যাম আছে, কিন্তু ক্যাশ মেমোরিটা আবার কি, এটা কে আমাকে বলতে পারবে? ক্যাশ মেমোরি সবার আগে যশোর জেলা স্কুল। বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইউজ করা হলে যে ধরনের অতিরিক্ত কাজগুলো হয় বা যে ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের তথ্য বা মেমোরি থাকে সেগুলোকে ক্যাশ মেমোরি বলা হয়ে থাকে। আচ্ছা আমাকে কি আরেকটু পরিষ্কার করে বলতে পারবে তাহলে র্যাম যেটা আছে তার সাথে ক্যাশ মেমোরির তফাৎটা কি? র্যামের মূল কাজ হচ্ছে সফটওয়্যারের সম্পূর্ণ অংশকে ধারণ করা, আর সফটওয়্যারের যে অতিরিক্ত কাজগুলো থাকে সেইগুলোর অতিরিক্ত কাজ বা ক্ষুদ্র অংশকে ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করা হয়। ক্ষুদ্র অংশকে ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করা। আচ্ছা দেখি আমাকে আরেকটু ভালো ব্যাখ্যা দিতে পারেন কিনা বগুড়া ক্যান্টনমেন্ট। মূলত র্যামের সাথে ক্যাশ মেমোরির মূল পার্থক্য হচ্ছে ক্যাশ মেমোরি সংযুক্ত থাকে মাইক্রো প্রসেসরে। আচ্ছা মাইক্রো প্রসেসরের সাথে সংযুক্ত থাকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে এটি বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন চলে তখন মূল কাজটা তো র্যাম করে দিচ্ছে, কিন্তু ওটার গতি বাড়ানোর জন্য ক্যাশ মেমোরি দরকার। আরে বাহ, অনেক ডিটেইলসে বলেছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে, কম্পিউটার কিছু যুক্ত করতে পারে কিনা। কম্পিউটার বলছে কম্পিউটারে ক্যাশ মেমোরি হলো উচ্চ গতির মেমোরি যা প্রসেসরের কাছাকাছি থাকে এবং প্রায়শই ব্যবহৃত ডেটা এবং নির্দেশাবলী দ্রুত অ্যাক্সেস করার জন্য এটা ডিজাইন করা হয়েছে। এটা মূল কাজ হচ্ছে যে কম্পিউটারের যে কর্মক্ষমতা আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া। মানে যখন প্রসেসর একটা ডেটা বা নির্দেশনার জন্য অনুরোধ করে তখন প্রথমে ক্যাশ চেষ্টা করে যে সেই মেমোরিটাকে দিয়ে যাওয়ার জন্য। ক্যাশ থেকে প্রসেসরে খুব কুইক চলে যায়, ফলে খুব দ্রুত ডেটাটা নিয়ে কাজ করা যায়। যদি ডেটাটা ক্যাশে না পাওয়া যায় তবে এটা দ্রুত অ্যাক্সেস করা যায়, এবং যদি ডেটা যদি ক্যাশে থাকে তাহলে দ্রুত অ্যাক্সেস হবে। আর যদি ক্যাশের কাছে ওই মেমোরিটা না থাকে তখন যে র্যামের কাছ থেকে তখন এটা আনতে হয়। তো র্যামের কাছ থেকে আনার সময় তখন আবার একটু দেরি হয়। সো আমরা বলি যে ক্যাশ মেমোরিতে আমরা বলি যে L1, L2 এবং L3 বিভিন্ন লেভেল থাকে। সো L1 হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে আমরা ক্যাশ পাই, কিন্তু সেটার পরিমাণ বা সংখ্যা খুবই কম। আর L3টা হচ্ছে সবচেয়ে ধীর গতি, যেখানে অনেক সময় 8 MB থাকে কখনো, আর L1-এ দেখা যায় 256 এরকম থাকে বা 128 KB র্যাম থাকে। ভেরি ওয়েল ডান, দুদলই চমৎকার করে বলেছেন এবং ক্যাশ মেমোরি সম্পর্কে খুবই ভালো আইডিয়া দুদলের। দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা তিনজন বিখ্যাত মানুষকে দেখতে পাচ্ছি, তিনজনের নামই জানতে চাই। এই তিনজন সর্বজন শ্রদ্ধেয় বিখ্যাত এবং প্রয়াত এই তিন সাহিত্যিকের নাম বলতে হবে। ইয়েস, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমাদের হুমায়ুন আহমেদ, আহসান, কোনজন? হুমায়ুন আহমেদ পিছনের জন্য। পিছনের জন হুমায়ুন আহমেদ। তারপর আহসান হাবিব, হাসান হাবিব। জি, কোনজন হাসান হাবিব? নিজের জন্য। নিচের জন। আচ্ছা, আর মোহাম্মদ জাফর ইকবাল। না, ইনি শামসুর রহমান। শামসুর রহমান। আচ্ছা ওকে, দেখে নিই আপনারা যে নামগুলো বললেন, যে পরিচয়গুলো দিলেন, তারা সেই মানুষটি কিনা। আমাদের কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে তারা হচ্ছেন, বাম দিক থেকে প্রথমে আছেন প্রাবন্ধিক ও সাহিত্যিক হুমায়ুন আজাদ, মাঝখানে আছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, এবং একদম ডানে আছেন বাংলাদেশের প্রধানতম কবি শামসুর রহমান। তিনটের মধ্যে দুটো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন,
অতএব আপনাদের নাম্বার কাটবো না, বরং পুরো কৃতিত্বই দেবো আপনাদের। ভেরি ওয়েল ডান। 10 নম্বর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য, চমৎকার। চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে, শিল্প ও সাহিত্য বিভাগ থেকে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসছে পর্দায়। আমরা একটি বক্তৃতা শুনবো, ঠিক আছে? বক্তৃতাটা শুনবো এবং তারপরে এই ভিডিওটা দেখবো, বক্তৃতা দেবার ভিডিওটা, তারপরে আমরা এটা নিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? আগে আমরা বক্তৃতাটা একটু দেখে নিই। এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সেই সঙ্গে কথা যোগ করা হোক, বাঙালির বাহু ভারতের বাহুকে বল দিক, বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক। আমরা দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসু, তিনি আছেন পাশে। দেশনায়ক রূপে পরিচিত তার অবিস্মরণীয় ভাষণ এটি, যেটার অংশ বিশেষ আমরা দেখলাম। তিনি এই ভাষণটি দিয়েছিলেন 1939 সালের 19 অগাস্ট। খুবই দুর্লভ একটা ভিডিও আমরা দেখলাম সে 1939 সালের। মধ্য কলকাতায় ঐতিহ্যবাহী মহাজাতি সদন, সেটির ভিত্তিপ্রস্তর সেদিন স্থাপন করা হয়েছিল এবং সুভাষচন্দ্র বসু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করবার জন্য। তিনি সম্মতি দিয়েছিলেন, এসেছিলেন এবং এই ভবনের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি বক্তৃতা দেন এবং সেখানে সুভাষচন্দ্র বসুর তিনি প্রশংসা করেন। প্রশ্ন হচ্ছে, এই মহাজাতি সদন এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান স্থাপনে যার বক্তব্য আমরা শুনলাম কিন্তু ঠিকমতো দেখতে পেলাম না, তিনি কে আইডেন্টিফাই করতে পারলে? দুদলই বাজার প্রেস করেছেন। আচ্ছা, দেখা যাক। সবার আগে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মহাত্মা গান্ধী। আচ্ছা, আমরা আসতে চাই যশোর জেলা স্কুলের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শিওর? মহাত্মা গান্ধী না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। যশোর জেলা স্কুল 10 নম্বর আপনাদের দলের খাতায়। দুঃখিত বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর ভুল হয়েছে, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। ভূগোল থেকে আসছে প্রথম প্রশ্ন, দেখে নিই কি প্রশ্ন থাকছে। এবছরে 25 থেকে 27 ফেব্রুয়ারি একটি বিরল মহাজাতিক ঘটনা ঘটে, যেটাকে বলা হয় প্ল্যানেটরি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ। এটি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এটি দেখার জন্য পরিষ্কার আকাশ এবং একটু সময়ের প্রয়োজন। প্রশ্ন হচ্ছে যে প্ল্যানেটরি প্যারেড অর্থাৎ কুচকাওয়াজ, গ্রহের কুচকাওয়াজ, এই জিনিসটা কি? আর সবার আগে বাজার প্রেস করেছে যশোর জেলা স্কুল। আসলে এই ঘটনার সময় যে কটা গ্রহ আছে আমাদের সৌরজগতে, প্রত্যেকটা একই লাইনে চলে আসে, অর্থাৎ প্রত্যেকটাই প্যারেডের মতো করে দাঁড়িয়ে পড়ে বলে এটাকে প্ল্যানেটারি প্যারেড বলা হয়ে থাকে। আচ্ছা, দেখি বগুড়া ক্যান্টনমেন্ট আপনাদের কি ব্যাখ্যা? এই ঘটনার সময় সৌরজগতের গ্রহগুলো একই লাইনে, একই বরাবর আসে, এই জন্য এটাকে হচ্ছে প্ল্যানেটারি প্যারেড বলা হয়। সেটার জন্য প্ল্যানেটারি প্যারেড বলা হয়, কারণ তারা প্যারেডের মতো করে সব এক জায়গায় একটা জনের পর একজন দাঁড়িয়ে থাকেন। দুদলই একই উত্তর দিয়েছেন, কিন্তু দেখি আমাদের কম্পিউটার তাদের সাথে সহমত পোষণ করেন কি না। দেখি আমাদের কম্পিউটার কি বলছেন। সৌরজগতের গ্রহগুলো যখন একে অপরের কাছাকাছি কিংবা একই সরল রেখায় পৃথিবীর দিকে অবস্থান করে, তখন তাকে প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ বলে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 7টি গ্রহ এই 25 থেকে 27 ফেব্রুয়ারি এই বছরের, তাদের 7জনকেই একই সরল রেখা, পৃথিবীর দিক থেকে তাকালে একই সরল রেখা তাদের অবস্থান দেখা গিয়েছিল এবং যেটাকে বলা হয় প্ল্যানেটারি প্যারেড। ভেরি ওয়েল ডান। দুদলে দিয়েছেন সঠিক উত্তর এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চমৎকার। চলে যাই আমাদের ভূগোল বিভাগ থেকে পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, প্রার্থনার মধ্য দিয়ে 267তম পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
বিশ্বের 140 কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। তিনি পরিচিত হবেন চতুর্দশ লিও নামে। রবার্ট ফ্রান্সিস হচ্ছেন প্রথম কার্ডিনাল যিনি যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন। দুদিন ভোটাভুটি হয়েছে, দ্বিতীয় দিনে এসে এই নতুন পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস, যার বয়স এখন 69। বিশ্বের 70টি দেশ থেকে 133 জন কার্ডিনাল এসেছিলেন এবং তারা ভোট দিয়ে এই পোপ চতুর্দশ লিওকে তারা নির্বাচিত করেছেন। প্রশ্ন হচ্ছে যে পোপ নির্বাচনের এই পুরো প্রক্রিয়াটা কোথায় অনুষ্ঠিত হলো? দুদলী বাজার প্রেস করছেন সবার আগে যশোর জেলা স্কুল, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে। বগুড়া ক্যান্টনমেন্ট কি বলবেন? ভ্যাটিকান সিটি। আচ্ছা, কোন কোন ভবনে কোথায় এটা বলতে পারবেন? শুধু দেশটার নাম জানি, তবে আমরা এটা পড়ি নাই। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার এই ব্যাপারে সাহায্য করতে পারে কিনা। কম্পিউটার বলছে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ওটার নাম হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জা। এটা একটি বিখ্যাত গুরুত্বপূর্ণ ক্যাথলিক গির্জা এবং রেনেসাঁ স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং বিশ্বের বৃহত্তম গির্জাগুলোর মধ্যে এটি অন্যতম। এটা সেন্ট পিটারের সমাধি হিসেবে পরিচিত এবং 14 এপ্রিল সেই 1526 সালে পোপ জুলিয়াস দ্য সেকেন্ড এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 170 বছর লেগেছে এটাকে গড়ে তুলতে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই চার্চের ভিতরে, ব্যাসিলিকার ভিতরে অনেক বিখ্যাত শিল্পকর্ম রয়েছে, যেমন মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা আছে। এছাড়াও এর গম্বুজ থেকে পুরো ভ্যাটিকান সিটির সুন্দর দৃশ্যটা দেখা যায়। এটা হচ্ছে যারা ক্যাথলিক যারা আছেন, খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা আছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্চ এটি, সেন্ট পিটার্স ব্যাসিলিকা ভ্যাটিকানের। দুদলী যেহেতু ভ্যাটিকান বলেছেন, অতএব দুদলী পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। দুটি প্রশ্নের সাথে শেষ হলো আমাদের ভূগোল বিভাগ থেকে প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। শেষ বিষয় খেলাধুলা, এবং খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কায় আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি ওয়ানডে দলের নেতৃত্বভার গ্রহণ করবেন আগামী 12 মাসের জন্য। এর আগে নাজমুল হোসেন শান্ত ছিলেন এই ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক। তার কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন এবং তিনি ছিলেন শান্তর ডেপুটি। প্রশ্ন হচ্ছে কে এই নতুন অধিনায়ক যিনি ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব পেলেন? সবার আগে বাজার প্রেস করেছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ। দেখি আমাদের যশোর জেলা স্কুল কি বলেন? মেহেদী হাসান মিরাজ। আপনারা বলছেন মেহেদী হাসান মিরাজ। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে যে তিনি মেহেদী হাসান মিরাজ কিনা। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই মেহেদী হাসান মিরাজ। ভেরি ওয়েল ডান। দুদলই সঠিক উত্তর দিয়েছেন। 27 বছর বয়স মিরাজের। এর আগে শান্তর অনুপস্থিতিতে 4টা ওয়ানডেতে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। 105টি ম্যাচে তিনি 1617 রান করেছেন, পাশাপাশি 105টি উইকেট নিয়েছেন মিরাজ। এবং আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে, অলরাউন্ডারদের যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে মিরাজ নাম্বার 4th পজিশনে আছে। তো চলে যাই দ্বিতীয় প্রশ্নে খেলাধুলা বিভাগে, দেখি কি থাকছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। একটা অনেক পুরনো ছবি, সে 80-র দশকের শুরুতেই কিন্তু বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। আমরা কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশ এএফসি কাপের যাওয়ার মূল খেলায় যাবার জন্য কোয়ালিফাই রাউন্ডের জন্য খেলছিল, কিন্তু অনেক আগেই 80-র দশকের শুরুতেই বাংলাদেশ এই খেলার যোগ্যতাটা অর্জন করেছিল এবং এই এএফসি এশিয়ান কাপে সেটাই ছিল বাংলাদেশের অভিষেক। বাংলাদেশ সেটার যে বাছাই গ্রুপের পর্ব 2 যেটা তাতে ছিল এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত হয়েছিল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কাতার এবং আফগানিস্তান। বাংলাদেশ গ্রুপে রানার্স আপ হয়েছিল, রানার্স আপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল কবে? যেই দলটির ছবি আমরা দেখতে পাচ্ছি এই পর্দায়, এই দলটি খেলেছিল আমাদের এএফসি
এশিয়ান কাপে কত সালে? যদিও এবার ভালো করছে বাংলাদেশ, কিন্তু সম্ভাবনাটা অনেকই কমে গেছে। যদি সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জিততে পারতো তাহলে হয়তো আরো কিছুটা সম্ভাবনা থাকতো, কিন্তু এর অনেক আগেই 80-র দশকের শুরুতেই বাংলাদেশ এশিয়া কাপে, এএফসি কাপের মূল পর্বে খেলেছে। দু দলে কোনো দলই উত্তর দিচ্ছেন না। চলে যায় আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে যে বাংলাদেশ 1980 সালে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। মূল টুর্নামেন্টটি যেটা, অর্থাৎ মূল পর্বে বাংলাদেশ ছিল এ গ্রুপে, যেখানে আরও ছিল তখন ইরান সে সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সাথে ছিল উত্তর কোরিয়া, সিরিয়া এবং চীন, মানে প্রত্যেকটা একদম বাঘা বাঘা সব দল। যদিও বাংলাদেশ সবগুলো ম্যাচে হেরে গিয়েছিল, কিন্তু তারপরেও ফাইনাল মানে মূল পর্বে খেলতে পেরেছিল বাংলাদেশ, সেটাই বাংলাদেশের জন্য একটা বিশাল গর্বের ব্যাপার ছিল। এবং এই 1980 সালে যে কটা গোল বাংলাদেশ করেছিল, সেই গোলের পেছনে দুজন মানুষ ছিলেন। একজন হচ্ছেন সালাউদ্দিন, আরেকজন হচ্ছেন চুন্নু। তারা সে সময় গোল করেছিলেন বাংলাদেশের হয়ে। অলরাইট, এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের খেলাধুলা বিভাগ থেকে দুটি প্রশ্ন, এবং সেই সাথে শেষ হয়ে গেল বিষয়ভিত্তিক রাউন্ড। প্রশ্ন তো চলছে, কিন্তু তার ফাঁকে আমি একটু গল্প করতে চাই। যশোর জেলা স্কুল আপনাদের সাথে, রুদ্র রায় এবং শুভজিৎ সরকার, আপনারা দুজনই আছেন। তো আপনাদের স্কুলের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন, যে কি কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনাদের স্কুলে হয়ে থাকে? আমাদের স্কুল প্রথমত পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট করে প্রত্যেকবার যশোর বোর্ডের মধ্যে। আর শুধুমাত্র পড়াশোনা না, পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেখানেও আমরা ভালো করার চেষ্টা করি প্রত্যেকবার। আমাদের স্কুলে ক্লাব আছে যেগুলো দেওয়ার মাধ্যমে আমরা বিতর্ক করি, আমরা গান বাজনা চর্চা করি, আমরা খেলা করি বিভিন্ন জায়গায়, আমরা ক্রিকেট খেলি, হকি খেলি, এবং মোটামুটি প্রত্যেক জায়গায় আমাদের সাফল্যের অনেক ব্যাপার আছে। এবং এই বছরই জানুয়ারি মাসে আমাদের যশোর জেলা স্কুল থেকে প্রথমবারের মতো বাংলাদেশের মধ্যে সংসদীয় বিতর্কের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর বিটিভি তো মাঝখানে আমরা এসেছিলাম বিতর্কের জন্য, সেখানেও একটা ভালো ফলাফল এসেছে, এবং এই তো সব মিলে চলছে। তো আপনারা যশোর জেলা স্কুলে কি কোনো রকম উৎসব করেন? যেমন বিভিন্ন জায়গায় ফিজিক্স অলিম্পিয়াড হয়, ম্যাথস অলিম্পিয়াড হয়, এ ধরনের কোনো উৎসব কি আপনাদের স্কুল থেকে করেন? জি অবশ্যই, আমাদের স্কুলে প্রত্যেক বছরই আপনার ম্যাথ অলিম্পিয়াড হয়ে থাকে, ফিজিক্স অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড এবং বায়োলজি অলিম্পিয়াড থেকে অংশগ্রহণ করা হয়ে থাকে। পাশাপাশি আমাদের স্কুলের যে বিতর্কের ক্লাব আছে তারা হচ্ছে ইতিমধ্যে আন্তঃস্কুল, অর্থাৎ যশোরের মধ্যে যে স্কুলগুলো আছে তাদের একটা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। পাশাপাশি আমরা আমাদের প্রধান শিক্ষক অর্থাৎ জে স্মিথ স্যারের নামে, ওনার স্মৃতিতে আমরা একটি বিতর্ক উৎসবের আয়োজন করেছিলাম, সেটাও বেশ বড় করে পালন করা হয়েছে। আরে বাহ, খুবই চমৎকার। যশোরের ঐতিহ্যবাহী স্কুল এবং যশোরের সবচেয়ে বিখ্যাত স্কুলের মধ্যে অন্যতম যশোর জেলা স্কুল। খুব ভালো লাগলো যে আপনাদের স্কুলে এই অ্যাক্টিভিটিসগুলো আছে। রুদ্র রায় 10ম শ্রেণীতে পড়ছেন, আপনার কাছে জানতে চাইব যে ভবিষ্যতে বড় হয়ে কি হতে চান? আমার ইচ্ছা আছে, এই মুহূর্তে তো এসএসসি সামনে এবং ওটার পড়াশোনা চলছে, পাশাপাশি হচ্ছে ইচ্ছা আছে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করার। তবে ক্যারিয়ারের কথা বলতে গেলে আমার ইচ্ছা আছে ল নিয়ে পড়াশোনা করার। আমি আগেও চিন্তা করতাম যে অধ্যাপনা করবো পদার্থবিজ্ঞানের পরে, কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টটা চেঞ্জ হয়, তো সেই হিসাবে ইন্টারেস্ট চেঞ্জ। আইন নিয়ে পড়াশোনা করার আগ্রহ জাগলো কেন? আসলে আমার বাবা একজন অ্যাডভোকেট। ওকে, বাবা বলেছেন যে তোমাকে আমার ফ্যামিলি। না, বাবা খুবই হচ্ছে আপনার এইসব বিষয়ে স্বাধীনতা দেন, কিন্তু বাবা কখনো বলেনি। কিন্তু বাবাকে আমি দেখেছি, বাবার ওই কোট পরে যাওয়া, গাউন পরে মুভ করা, এইগুলো আমার কাছে খুব বেশি ফ্যাসিনেটিং লাগে, এবং এই জন্য আমার কাছে আইনের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি আমার মনে হয়েছে আইন পেশা এমন একটা জায়গা যেখানে মুক্তভাবে কথা বলা যায় এবং ন্যায়ের ব্যাপারে কাজ করা যায়। বাহ, চমৎকার চমৎকার। শুভজিৎ সরকার, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন একজন ডাক্তার হওয়া, এবং একজন ভালো ডাক্তার হওয়া। আপনার বাসায় থেকে এরকম ডাক্তার অনেক নাকি? বাসায় আসলে ডাক্তার ছিল আমার, মানে আমার বাবার বাবা, আমার দাদু। হ্যাঁ, তিনি অনেক আগেই মারা গেছেন, তো তিনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। এখনো গ্রামের মানুষ সাপে কাটলে তারা ওঝার কাছে আগে যায়, ডাক্তারের কাছে যায় না। এবং আসলে আমি চাই এই কুসংস্কার, মানে বাংলাদেশের প্রতি বছর প্রচুর মানুষ শুধুমাত্র মারা যায় এই গাফিলতির কারণে। খুবই ভালো পরিকল্পনা, এবং অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য, এবং আশা করি যে আপনারা ভবিষ্যৎ জীবনে বড় হয়ে অনেক ভালো কিছু করবেন আমাদের দেশের জন্য। বগুড়া ক্যান্টনমেন্ট, আপনাদের স্কুল অত্যন্ত বিখ্যাত। তো আপনাদের স্কুল সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সহ
যা যা করছেন আপনারা? আমাদের স্কুলটা 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের স্কুল আগে থেকেই সবার কাছে পরিচিত, কারণ আমাদের স্কুল গত বছর অর্থাৎ 2024 সালে সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি আমরা, এবং কলেজ পর্যায়ে আমরা রানার্স আপ হয়েছি। আরে বাহ, প্রায় 42টির মতো ক্লাব কার্যক্রম চলমান রয়েছে। 42টি? জি। বলেন কি, এত ক্লাব? মানে কি জি। কি ক্লাব আছে? ক্লাবের তো অনেক ক্লাব, যেমন শুরু করি আমাদের সাধারণ ক্লাব, বিজ্ঞান ক্লাব, তারপরে স্কাউট গ্রুপ, রোভার স্কাউট, গার্লস গাইড, পিএনসিসি। বিএনসিসি। মানে খেলাধুলা থেকে শুরু করে স্কাউটিং থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞান সব আছে। জি। এক্সেলেন্ট। তো আপনাদের স্কুলে এরকম ফেস্টিভ্যাল হয়, কোনো বড় ধরনের ফেস্টিভ্যাল আয়োজন করেন? যেটা যশোর স্কুল আমাদেরকে বলছিল যে তাদের স্কুলে এরকম বিভিন্ন রকম অলিম্পিয়াড হয়, অনুষ্ঠিত হয়। আপনাদের স্কুলে হয় এরকম কিছু? জি, বরাবরই আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলোর মধ্যে আন্তঃ স্কুল এবং আন্তঃ কলেজ পর্যায়ে প্রতিযোগিতা চলমান রয়েছে অনেক আগে থেকে, এবং আমরা যথেষ্ট এখানে ভালো পারফরমেন্স করছি বহু আগে থেকে। এজন্য তো আমাদের সুনাম রয়েছে। এছাড়া আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে একবার। আর বিতর্ক প্রতিযোগিতা প্রতিবারেই আমাদের স্কুল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, বিভাগীয় পর্যায়ে তো হয়। আমাদের পদচারণা উপজেলা পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত রয়েছে, এবং আমাদের শিক্ষার্থীরা অসংখ্য জায়গায় মেধা সাক্ষ্য রেখে চলেছে। বাহ, খুব ভালো লাগলো জেনে, চমৎকার। আব্দুল্লাহ জুনায়েদ হুজাইফা নবম শ্রেণীতে পড়ছেন। সো হুজাইফা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনার বড় হয়ে কি হবার ইচ্ছা, কি স্বপ্ন দেখেন? আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। আমি মূলত একটা গ্রাম থেকে বিলং করছি। গ্রাম প্রায় শহরের মধ্যেই, কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই, এবং ডাক্তারদের ব্যবহার, গ্রামবাসীদের প্রতি তাদের অবহেলা, এগুলো আমাকে খুবই কষ্ট দেয়। তাহিদুদ্দিন, আপনিও নবম শ্রেণীতে পড়ছেন, আপনার গল্প শুনতেছি। আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই। আচ্ছা, আর্মি? কারণ ক্যান্টনমেন্টে পাবলিক স্কুলে পড়ছেন বললে আর্মি অফিসার হতে আসলে চান? আমি একটা আর্মি ফ্যামিলিতে বিলংস করি। আমার দাদা 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। ও তাই? জি। আচ্ছা। আমার বাবা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন, তাই আসলে সেই দিকটা আমাকে আকর্ষণ করে। পাশাপাশি আমি ভবিষ্যতে নিজেকে একটা ডিসিপ্লিন ওয়েতে পরিচালনা করতে চাই, তাই আসলে আমার আর্মির প্রতি টান। আর প্রার্থনা করি আপনাদের দুজনের স্বপ্নই পূরণ হোক, এবং দেশ মাতৃকার সেবায় আপনাদের মানবিক সেবা বাংলাদেশের জনগণ পাক। খুব ভালো লাগলো। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, চমৎকার। আপনাদের সাথে আবারও গল্প করব। তো ফিরে যাই আমরা আমাদের প্রশ্নোত্তরে, ঠিক আছে? কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 5টি করে নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। 1 মিনিট সময় প্রথমেই বরাদ্দ হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ বগুড়ার জন্য। বগুড়া ক্যান্ট পাবলিক তৈরি আপনাদের 1 মিনিট সময়ের জন্য? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম? হামিংবার্ড। হামিংবার্ড। রামু বৌদ্ধ বিহার কোন জেলায়? কক্সবাজার। কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974। VAT বাংলাদেশে কবে প্রবর্তন করা হয়? লং ওয়াক টু ফ্রিডম এই গ্রন্থটি কার লেখা? নেলসন ম্যান্ডেলা। আমেরিকা আবিষ্কার করেন কে? ক্রিস্টোফার কলম্বাস। ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত কোন দেশের সাথে? বাংলাদেশ। বৈদ্যুতিক গাড়ির চুম্বক তৈরিতে বহুল ব্যবহৃত বিরল ধাতুর নাম কি? বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম? সুন্দরবন। পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম? হামিংবার্ড। রামু বৌদ্ধ বিহার কোন জেলায়? কক্সবাজার। কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? VAT বাংলাদেশে কবে প্রবর্তন করা হয়? 1991। লং ওয়াক টু ফ্রিডম কার লেখা? নেলসন ম্যান্ডেলা। আমেরিকা আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত? বাংলাদেশ। বৈদ্যুতিক গাড়ির চুম্বকের ধাতুর নাম? নিকেল। নিকেল। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। অলরাইট, 1 মিনিট সময় শেষ হয়ে গেল। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম 10টির মধ্যে। আমাদের কম্পিউটার বলছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অবশ্যই সুন্দরবন, ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড, রামু বৌদ্ধ বিহার কক্সবাজার জেলায়, বাংলা জাতিসংঘ সদস্যপদ লাভ করে 1974 সালে, VAT প্রবর্তন করা হয়েছে 1991 সালে। ভেরি ওয়েল ডান। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার লেখা, আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত বাংলাদেশের সাথে। বৈদ্যুতিক গাড়ির চুম্বকের ধাতুর নাম হচ্ছে নিওডেমিয়াম।
এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। প্রায় 9টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। চমৎকার, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 45 নম্বর পেয়ে গেছেন আপনারা। এবার পালা যশোর জেলা স্কুলের। দেখি যশোর জেলা স্কুল কটি প্রশ্নের উত্তর দিতে পারেন। যশোর জেলা স্কুল তৈরি আপনারা? জি। 1 মিনিট সময় 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 5টি করে নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না, ঠিক আছে? না পারলে পাস করে দেবেন, আমি পরে এসে আবার জিজ্ঞেস করবো, সময় থাকবে। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিশ্বের বৃহত্তম বন, অ্যামাজন। ক্যাঙ্গারুর দেশ, অস্ট্রেলিয়া। সাগরকন্যা নামে পরিচিত, কুয়াকাটা। বাংলাদেশে কোন জেলা? কুয়াকাটা। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। মূষক এর পূর্ণ রূপ কি? পাস। মূষক। পাস। স্বর্ণের খনির জন্য বিখ্যাত শহর? পাস। গণতন্ত্রের সূতিকাগার কোন ইংল্যান্ড। দেশ? ইংল্যান্ড। ইংল্যান্ড। তাজমহল নির্মাণ করেন কোন সম্রাট? শাহজাহান। শাহজাহান। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান? বাংলার আকাশ রাখিব মোরা মুক্ত। বাংলার আকাশ রাখিব মোরা মুক্ত। রাফায়েল যুদ্ধ বিমান নির্মাণ করে কোন দেশ? ফ্রান্স। বিশ্বের বৃহত্তম বন? অ্যামাজন। ক্যাঙ্গারুর দেশ? অস্ট্রেলিয়া। সাগরকন্যা? কুয়াকাটা। জাতিসংঘের সদর দপ্তর? নিউ নিউ ইয়র্ক। ইয়র্ক। মূষক এর পূর্ণ রূপ? মূল্য সম্পূরক কর। মূল্য সম্পূরক কর। সম্পূরক কর। স্বর্ণের খনির জন্য বিখ্যাত শহর? পাস। গণতন্ত্রের সূতিকাগার? ইংল্যান্ড। ইংল্যান্ড। তাজমহল নির্মাণ করেন? শাহজাহান। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান? রাফায়েল যুদ্ধ বিমান নির্মাণ করে কোন দেশ? ফ্রান্স। উত্তরের সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি প্রশ্নের উত্তর সঠিক হলো। আমাদের কম্পিউটার বলছে বিশ্বের বৃহত্তম বন অ্যামাজন, ক্যাঙ্গারু দেশ অস্ট্রেলিয়া, সাগরকন্যা পটুয়াখালী, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে। মূষকের পূর্ণরূপ হচ্ছে মূল্য সংযোজন কর। আপনারা সম্পূরক কর বলেছেন, বাট আমি ধরে নিচ্ছি সঠিক উত্তর। স্বর্ণের খনির জন্য বিখ্যাত হচ্ছে জোহান্সবার্গ, আফ্রিকার জোহান্সবার্গ। গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস, গণতন্ত্র গ্রিস। তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত। মোরা কথাটা নাই, কিন্তু আপনারা মোটামুটি কাছাকাছি বলেছেন। সঠিক উত্তর রাফায়েল যুদ্ধ বিমান নির্মাণ করেছে ফ্রান্স। সো দেখা যাচ্ছে যে 7টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি যশোর জেলা স্কুলের কাছ থেকে। অর্থাৎ যশোর জেলা স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন 5 সাথে 35 নম্বর। অভিনন্দন যশোর জেলা স্কুল। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্নোত্তরের পালা। আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা আমাদের সম্পর্কে আরও জানতে চান, আমাদের অনুষ্ঠান সম্পর্কে তথ্য জানতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ। ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর যারা অংশ নিতে চান আমাদের এই প্রতিযোগিতায়, তাদের জন্য একটা ছোট্ট খবর, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজার প্রথমে নির্বাচন করুন। তারপরে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং অভিভাবকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনারা একটি আবেদন করুন স্কুলের প্যাডে। তারপরে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ সেই আবেদন পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নাম্বার 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আপনাদের আবেদন আর অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলে দিই কোন দল কত স্কোর করলো। দেখা যাচ্ছে যশোর জেলা স্কুলের রুদ্র রায়, শুভজিৎ সরকার দুজনই পড়ছেন 10ম শ্রেণীতে এবং তারা দুজনে মিলে স্কোর করছেন সর্বমোট 105 নম্বর। অভিনন্দন যশোর জেলা স্কুল। অন্য পক্ষে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজ বগুড়া, সেখানে রয়েছেন আব্দুল্লাহ জুনায়েদ হুজাইফা 9ম শ্রেণীর এবং মোহাম্মদ তাহিদ উদ্দিন, তিনিও 9ম শ্রেণীতে পড়ছেন। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চমৎকার করেছেন। দুদলকে অভিনন্দন এত দূর থেকে আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের যারা রইলেন আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত দেখলেন আমাদের এই আয়োজন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে স্বপ্নের কথা আমাদের এই 2 স্কুল বললো এবং যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বললো, সেটার প্রসঙ্গ ধরে বলি যে আপনি যদি জীবনে বড় কিছু হতে চান, ভালো কিছু করতে চান, অন্য
10 জনের চাইতে জীবনে এগিয়ে থাকতে চান, আপনার জীবনে পড়াশোনার পাশাপাশি বেশ কিছু স্কিল, দক্ষতা অর্জন করতে হবে, এবং সেটা অর্জন করবার ক্ষেত্রে এই ক্লাব কার্যক্রম, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আপনাকে সাহায্য করবে। যদি আপনার স্কুলের সুযোগ থাকে এরকম ক্লাব কার্যক্রমে অংশ নেবার, তাহলে অবশ্যই অংশ নিন এবং সবার চাইতে এগিয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।